বিশাল একটা শরীর যেন আমার উপর আছে একটু উঁচুতে, এবং তার নিঃশ্বাসটা আমার গায়ে পড়ছে। আমি না একটা গন্ধ পাই। গন্ধটা কি চেনা? হ্যাঁ, একটা গন্ধ পাই, এবং গন্ধটা একটু আষ্টে গন্ধ মতো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে, এই প্ল্যাটফর্মে, যার থিমটাই একটু ডার্ক। আজকে আমরা যেই ঘটনাগুলো এই এপিসোডে শুনব এবং যে শোনাবেন তার সম্পর্কে বলবো আমি। তবে কয়েকটা কথা আগে জরুরি যেটা সেটা বলে দিই, যে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। তার সঙ্গে একটা অ্যাডিশনাল ইনফরমেশন সেটাও একটু শেয়ার করে রাখি, যে আমাদের চ্যানেলে সুপার থ্যাঙ্কস অলরেডি এনেবল করা আছে। সুতরাং আপনারা যদি কেউ আমাদেরকে ফিনান্সিয়ালি কোনো সাপোর্ট করতে চান বা কোনো রকম অ্যামাউন্ট আমাদেরকে দিতে চান, কন্ট্রিবিউট করতে চান টুয়ার্ডস দ্য চ্যানেল, টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ দিস পার্টিকুলার প্রোগ্রাম, তাহলে আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে দিতে পারেন, অথবা আমাদেরকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করেও এই জিনিসটাকে ইনিশিয়েট করা যেতে পারে। এবার আসি হচ্ছে যিনি এসেছেন আমাদের স্টুডিওতে, ওনার কথা। উনি প্রাক্তন আমাদের শিলিগুড়ি উমেন্স কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, এবং ওনার নাম এবং ওনার সম্পর্কে ভিভিড ইনফরমেশন সেটা ওনার থেকে শুনবো। আর উনি যে ঘটনাগুলো শোনাবেন আজকে বা শেয়ার করবেন আপনাদের সাথে, আমাদের সাথে, ঘটনাগুলো একটু পুরনো। এটা হচ্ছে একটা মালদার, একটা ঘটনা হচ্ছে শিলিগুড়ি, ইফ আই এম নট রং, আর বাকি যদি ওনার কাছে অন্য কোনো ঘটনা থাকে তাহলে পরে সেটাও শুনবো। ম্যাম, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছেন আপনি? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ম্যাম, আপনার নাম আর একটুখানি আপনার সম্পর্কে কিছু বলুন। আমি রুমা ভৌমিক সেনগুপ্ত, জন্মসূত্রে ভৌমিক, এবং আমি অরিজিনালি শিলিগুড়ির, এবং শিলিগুড়ির একদম মানে যারা পুরনো মানুষ, শিলিগুড়ির পুরনো বাড়ি যেগুলো, তার মধ্যে আমাদের বাড়ি একটা। এবং আমরা শিলিগুড়িতে পরিচিত এই কারণে, কারণ খেলার জগৎ, লেখাপড়ার জগৎ, কালচারাল জগৎ, যেই জগৎটাই বলুন না কেন, সব জায়গাতেই আমাদের ওই ভাই বোনেদের বাবা সকলের একটা সবসময় সহযোগিতা এবং আছে সবসময় সাথে, এখনো আছে। এখন আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু আমরা এখনো যুক্ত সব কিছু। ম্যাম, আজকে আমরা যে ঘটনাগুলো শুনবো, কারেক্ট মি ইফ আই এম রং, একটা তো মালদার ঘটনা, একটা শিলিগুড়ির ঘটনা। তো আমরা মালদার ঘটনাটা দিয়ে শুরু করি। হ্যাঁ, শুনি তাহলে। তখন আমার বয়সটা অনেক কম। আমি চাকরি এবং বিয়ে দুই সূত্রেই মালদায় গেছি। একটা ভাড়া বাড়িতেই থাকতাম, বাড়িটি দোতলা। অল্প বয়সী নতুন বউ, সুতরাং পাড়া প্রতিবেশী এসে আলাপ করতে চাইতো, আলাপ হতো, এবং ওনারা না আমাকে নানা রকম প্রশ্ন করতেন। প্রথমে জিজ্ঞাসা করতেন কোথা থেকে এসেছি, কি বৃত্তান্ত, এগুলো। কিন্তু আলটিমেটলি দেখলাম যে ওনারা অন্যরকম প্রশ্ন করেন, কারণ আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়ির যিনি ল্যান্ডলর্ড ছিলেন, তিনি ছিলেন ওখানকার বিবেকানন্দ স্কুলের মাস্টারমশাই। আচ্ছা, আর ওনার নাকি খুব দশাশয় চেহারা ছিল, সেই জন্য সবাই ওনাকে রাবণ স্যার বলতেন। এটা ধরতে সবসময়, হ্যাঁ, এটা সবসময় থাকে ছাত্রদের মধ্যে একটা দুষ্টুমি, রাবণ স্যার বলতো। এটা মোটামুটি কোন সালে হবে? মানে 1985-86। হ্যাঁ, কিন্তু আমার ভীষণ এখনো পর্যন্ত মানে ভেতরে ভীষণ গেঁথে আছে। তা ওনার সঙ্গে আমি তখন ওখানে মালদায় বিএডে চান্স পেলাম, মালদা বিএড কলেজে। তা বিএড করবো। আমাদের তো আমার শ্বশুর বাড়িতেও বড় পরিবার, বুঝলেন। তা পড়াশুনো, আর ওই মাসিমা হচ্ছেন যিনি ল্যান্ড লেডি,
মাসিমা ওরা হচ্ছে লেখাপড়ায় ভীষণ ওনারা সেটা ফার্স্ট প্রায়োরিটি সবসময়। মাসিমা আমায় বললে তোমার নিচে পড়াশুনো করা হবে না, এখানে তুমি পড়াশুনো করতে পারবে না, আমার দোতলায় তোমাকে আমি একটা ঘর ছেড়ে দিচ্ছি, তুমি সেখানে পড়াশুনো করবে। ভালোই হলো, আমি বই খাতাপত্র নিয়ে উপরে চলে গেলাম, মাসিমা একটা ঘর নিরিবিলিতে আমায় ছেড়ে দিলেন। মাসিমা আমাকে একটা ঘর ছেড়ে দিলেন। তারপরে ভালোই কাটছিল, পড়াশুনো করছি, ভালোই কাটছে, কলেজে যাচ্ছি, কলেজ থেকে আসছি। কিন্তু একদিন না সন্ধ্যের পরে, সারাদিনের ক্লান্তিটা তো থাকে, একদিন সন্ধ্যের পরে না পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে যে পড়েছি, আমার না ভীষণ মনে হচ্ছে যে আমি শুয়ে আছি, তো শুয়েই পড়ছিলাম। মনে হচ্ছে যে আমার মুখের ওপর না মানে আমার পুরো শরীরের উপর একটা বিশাল একটা শরীর যেন আমার উপর আছে একটু উঁচুতে, এবং তার নিঃশ্বাসটা আমার গায়ে পড়ছে। এবং আমি না একটু ঘুমিয়ে গেছি, তো ওই নিঃশ্বাসটা পড়াতে না আমার ঘুমটা ভেঙে গেছে। এবং আমি একদম পরিষ্কার, ওই যে পাড়া প্রতিবেশী যে বলেছিল যে ওনাকে সবাই মাস্টারমশাই বলে থাকেন যে হ্যাঁ, আমি না একদম সেই চেহারাটা যেন দেখলাম। আমি না চিৎকার করে উঠেছি, মাসিমা মাসিমা করে। মাসিমা পাশে ঘরে ছিলেন, মাসিমা নির্লিপ্ত, খুব ধীরে সুস্থে এসে ঘরে ঢুকলেন। আর বললেন কি হয়েছে? আমি না ঘুমিয়ে পড়েছিলাম, ও তোমার মেসোমশাইকে দেখলে? তখন সবাই বলছে, তখন আপনারা যখন ভাড়া ছিলেন তখন কি বেঁচে ছিলেন? না, বেঁচে ছিলেন না, মাসিমা একাই থাকতেন। মাসিমা বললেন তোমার মেসোমশাইকে দেখলে? আমি বললাম উনি তো আমার সাথেই থাকেন, উনি তো সব দিনই এখানেই থাকেন, কিছু হবে না, তুমি ভয় পেও না, তুমি পড়াশোনা করো। এটা গেল। আপনি তো তার আগে কোনদিন ওনাকে দেখেননি, কোনো ফটো বা দেখিনি, কখনো না। কারণ আমি যখন গেছি তখন মাসিমা একাই থাকেন বাড়িতে। মাসিমার মেয়েদের সবাই বিয়ে হয়ে সবাই যে যার জায়গায় শ্বশুর বাড়িতে থাকে, মাসিমা একাই থাকেন। আমি কোনোদিন তাকে দেখিনি। কিন্তু পড়তে পড়তে হয়তো ঘুমিয়ে গিয়েছিলেন, ওই জন্য হয়তো ডাকতে আসলো বা কিছু একটা। মাস্টারমশাই না? আর তারপরে মানে আর কোনোদিনও কিন্তু আর কোনোদিনও আমি আর পাইনি ওনাকে, আর পাইনি আর কোনোদিন। কিন্তু মাসিমা বলছেন আমার সাথেই তো থাকে, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। আর দ্বিতীয় ঘটনাটা না শিলিগুড়িতে। আমি এবং আমার অপরের দিদি, আমরা ছোট থেকেই তো একসাথেই থাকি, এবং বুঝতেই পারছেন দুই বোন, এবং সারাদিন দুজনের মধ্যে কুটুমুটু লেগেই থাকতো, এবং দাদারা আমাদেরকে সাপ বেজিই বলতো। তা আমরা আলটিমেটলি যখন বাড়ি করলাম না শিলিগুড়িতে, একটাই বাড়ি, মাঝখানে সিঁড়ি, একদিকে দিদি থাকে, একদিকে আমি থাকি। সিঁড়িটা একদিকে দিদি, একদিকে আমি। ভালোই কাটছিল। আমি এখানে চাকরি করতে আসলাম শিলিগুড়িতে, ভালোই কাটছিল। হঠাৎ না দিদি অসুস্থ হয়ে গেল। দিদি অসুস্থ হয়ে পড়াতে দিদিকে ডাক্তার দেখানো হলো। তারপরে দিদিকে এখানে হলো না, কলকাতায় হলো না, দিদিকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হলো। দিদি বছর 3 হায়দ্রাবাদের ট্রিটমেন্টে বেঁচে ছিল, কিন্তু তারপরে দিদি গত হয়। আর আমরা না যেটা ছিলাম সেটা হচ্ছে বিয়ের আগেও তাই, বিয়ের পরেও তাই, যেহেতু পাশাপাশি থাকতাম, আমরা কোথাও বেরোবো, বাজার যাব, কি আমাদের উল্টো দিকেই আমার বাবার বাড়ি, সে বাড়িতে যাব, সবসময় না একসাথেই যেতাম। এবং ডেকেই বলতাম তুই কি যাবি, চল আজকে যাই, বাজার যাবি, চল যাই, সিনেমায় যাবি, চল যাই, ওই বাড়ি যাবি, মানে বাবার বাড়ি, চল যাই, একসাথেই যাই, এরকম যেতাম। তারপরে দিদি তো চলে যায়, কিন্তু জানেন তো দিদি চলে যাওয়ার পর না আমি খুব এফেক্টেড হই। আমি না ঘর থেকে বেরোতে পারতাম না, কারণ আমি সব দিকেই তাকে দেখতে পেতাম। অ্যাটাচমেন্টটা বেশি ছিল বলেই হয়তো আমি সবসময় তাকে দেখতে পেতাম। এবং
হয়েছে, আমি না কোথাও যাবো, সিঁড়ি দিয়ে নামতে নিয়েছি, 3টে কি 4টে সিঁড়ি নেমেছি। আমি না খুব ভীষণ মানে অনুভব করতে পারছি যে আমার সাথে সাথে না আমার দিদি নামছে, আর যেতে পারছি না, আবার ঘুরে চলে আসছে উঠে। এরকম বেশ কদিনই হলো, যাবো যেতে পারছি না। তারপরে বাবার বাড়ি যাবো, কাউকে ডাকতাম যে একটু আসবে, আমি একটু সিঁড়ি দিয়ে নামবো। বললাম ওদের যে আমি নামতে পারছি না, একটু আমার অসুবিধে হচ্ছে, কি খুলে বললাম না কিছু। তারপরে ওরা আসতো, আমি ওদের সঙ্গে যেতাম, আবার ওরা আমাকে পৌঁছে দিয়ে যেত, এরকম কাটছিল। তারপর আমি দেখলাম এভাবে তো কাটতে পারি না, প্রত্যেক দিন কি আমি কাউকে ডাকবো, সে এসে আমাকে সিঁড়ি দিয়ে নামিয়ে দেবে, তারপরে আবার উঠিয়ে দিয়ে যাবে, এটা তো চলতে পারে না সব দিন। তারপরে এমন হলো যে আমি সিঁড়ি দিয়ে নামছি, হ্যাঁ কাউকে ডাকিনি, যে আমাকে তো থাকতেই হবে বাড়িতে, আমি কাউকে ডাকিনি, আমি নামছি, আমি খুব অনুভব করতে পারছি, পায়ের শব্দ পাচ্ছি যে আমার পাশে আমার দিদি নামছে। তখন আমি না যে ঘরে, এখন আর ঘরে ফিরবো না, আমি কথা বলতে শুরু করতাম ওর সঙ্গে, চল আমরা একসাথে যাই, চল ওই বাড়িতে একসঙ্গে যাই। এই যে কথা বলতে বলতে নামলাম না, তখন কিন্তু আমার মধ্যে আর কোনো যে ভয় ভীতি না, কিছু 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 মনে হচ্ছে না, মনে হচ্ছে আমরা দুজনেই একসঙ্গে যাচ্ছি ওই বাড়িতে। চলে গেলাম ওই বাড়িতে, গল্প গুজব করলাম, তারপরে চলে আসলাম, কিছু আর অসুবিধে হলো না। এভাবে না বেশ কিছু ধরুন বছর খানেক আমাকে এইভাবে কথা বলতে বলতেই সিঁড়ি দিয়ে নামতে হয়েছে। আমি বলেছি যে চল একসাথে যাই, চল আজকে এখানে যাব, চল ওখানে যাব, কিংবা নিজেই মনে মনে বলি যে আজকে বাজার যাব, চল তুই আর আমি একসাথে যাব। কিন্তু এখন কি হয় জানেন তো, আমি আমার জামাইবাবু, তার ছেলেরা, বৌমারা তো থাকে, আমি না ওদের জিজ্ঞাসা করি যে তোরা কি বাড়িতে কোনো দিন, সব দিন না, তোরা কি বাড়িতে একটা গন্ধ পাস? ওরা বলে না। জানেন তো মাঝে মাঝে না আমি হয়তো ঘরে বসে আছি, কিংবা দরজা খুলে বাইরের ল্যান্ডিংটায় বেরোলাম, আমি না একটা গন্ধ পাই। গন্ধটা কি চেনা? হ্যাঁ, একটা গন্ধ পাই, এবং গন্ধটা একটু আষ্টে গন্ধ মতো। এবং আমি যে এখনো গন্ধটা পাই না তা নয়, আমি কিন্তু এখনো গন্ধটা পাই, আর আমি নিজে ভয় পাই না। এবং ওই বাড়িতে আমি কিন্তু একলা থাকি, আমার 4তলা বাড়ি, পুরো 4তলা নিয়ে আমি একদম একলা থাকি। মানে গত পরশু দিন আমি কিন্তু 4তলা বাড়িটাতে, সারা বাড়িতে আমি কিন্তু একলা ছিলাম। আমি কিন্তু একটু এই যে গন্ধটা, এটাকে মানে আপনি দিদির সঙ্গে অ্যাসোসিয়েট করছেন কি করে? না, মানে এই গন্ধটা কি ওনার ঘরে বা হ্যাঁ, আমি কিন্তু ওদের ঘরে ঢুকলেও পাই, সব দিন না, কোনো দিন। আচ্ছা, আমি কিন্তু ওদের ঘরে ঢুকলে পাই, কিন্তু ওদের তো ওইখানে দাঁড়িয়ে আমি ওদের জিজ্ঞাসা করি, আচ্ছা তোরা কি কোনো গন্ধ পাচ্ছিস? বলে না, কিন্তু গন্ধটা আমি পাচ্ছি। ওনার ফ্যামিলিতে কেউ ফিল করে না, ওরা করেনি। তবে এইটুকু শুনেছি, ওদের না যাদব বিজয়গড়ে বাড়ি আছে, আমার জামাইবাবু বিজয়গড়ের ছেলে, বিজয়গড়ে বাড়ি আছে। দিদির যে ছোট দেওর, এরকম তো আমি এরকম বলি তো যে আমার সাথে নামে ইত্যাদি ইত্যাদি এইসব। তখন না ছোট দেওর একদিন বলেছিল যে জানো তো কেউ বিশ্বাস করবে কিনা, তাই বলি না, আমি না নিজেও একদিন মোদিকে দেখেছি সিঁড়িতে ঠিক দোতলা সিঁড়ি যেখানটায় ও পর্যন্ত উঠে চুল খুলে মোদি দাঁড়িয়ে আছে। এখনো সেটা বিজয়গড়ের বাড়িতে এখনো কোনো দিনে এখন না গন্ধটা পাই, কিন্তু এখন যে আগে যেরকম অকেশনালি পেতাম, এখন এরকম অকেশনালি পাই না। তবে আমি তার নিজেই ব্যাখ্যা করি যে আমাকে না আমার দাদা, বৌদি বা দিদি, ভাই মশাই, আমি ছোট বড় আমি কেন জানি না, আমাদের মাস্টারমশাই, ওই আমার যে ওরা যারা টিচার, যাদের আমি টিচার, আমি কিন্তু ওদের কাছ থেকে
একটা ভীষণ ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে। তো আমার ভীষণ মনে হয় যে দিদি তো আমাকে খুব ভালোবাসতো, তাই বোধহয় মাঝে মাঝে আমাকে দেখতে আসে নাকি, এটা আমি এই ব্যাখ্যাটাই করে থাকি ঘরে, যে ভালোবাসতো তো তাই বোধহয় আমাকে দেখতে আসে, আসুক ভালো তো। অনেকে তো বলেও না যে গন্ধের সাথে একটা যোগ আছে। যোগ আছে। আর আপনি যে এই ব্যাপারটা যে ফিল আজও করেন, আপনি যে হ্যাঁ। বললেন, এবং গন্ধটা পান, আপনি চটির আওয়াজও পেয়েছেন না যখন আপনি হ্যাঁ একসাথে, হ্যাঁ বললেন আপনি একটু আগে, মানে সেটা সেটা পরিষ্কার চটির আওয়াজ, মানে কোনো একদম hallucination সিঁড়ি না। দিয়ে নামলে যেমন একটা শব্দ হবে, পাশে আপনার পাশে একটা লোক নামছে, হ্যাঁ, হ্যাঁ, আপনি পা ফেলছেন, সেও পা ফেলছে, একসাথে নামছে, একদম একদম। আপনি ফ্যামিলিতে এই কথাটা শেয়ার করেছেন না? দেখুন আজকালকার ছেলেরা তো তারা, না, ওনার হাজবেন্ডের সঙ্গে বা হ্যাঁ বলেছি, ওরা বলে যে ওরা ওরা পায় না, কিন্তু আমি পাই। ওনার সাথেই তো যাতায়াত করতেন, সেই জন্য হয়তো। হ্যাঁ আমি পাই, কারণ আমরা ছোট থেকে না, আমি বললাম না, ভীষণ একসাথে, মানে আমাদের আমাদের যেমন বাড়িতে অনেক নেতা নেত্রীরাও আসতেন, বাবা কখনো না আমাদের একজনকে নাম ধরে ডাকতেন না, দুজনকে একসাথে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে একসাথে, একটা জোর জোর হিসাবে। হ্যাঁ হ্যাঁ দুজনকে একসাথে ডাকতেন, কখনো আলাদা না। যারা আসতেন তারাও দুজনকেই ডাকতেন কিন্তু। আর এই যে আপনি যে ফিল করে থাকেন আর কি, সেটা পুরোটাই হচ্ছে এই কোথাও গেলে পরে, মানে এমনি মানে বাড়িতে ধরুন রাতে কোনো স্বপ্ন দেখলেন বা এই ধরনের কোনো কিছু ইনসিডেন্ট, স্বপ্ন কোনোদিনও দেখিনি, কিন্তু ওই কোথাও বাইরে গেলে পরেই বাইরে গেলে ওই না, ঘরেও মানে আমার ঘরের ভেতরে ঠিক না, কিন্তু ঠিক দরজাটা খুলে বেরোলাম, ওই কোনো অনুভব করতে পারি। হয়তো মানে এই অ্যাফেকশনটাই এতটাই স্ট্রং যে সেটা ওই ফিলটা রয়ে গেছে। হ্যাঁ এটা না আরো অনেক মানে জানি না মানুষ কিভাবে মেলাবে, অনেক কিছু বলে না যে দোষ হানা এইসব অনেক কিছু বলে থাকে। তার জন্য না আমার দিদির যেদিন কাজ হয়েছিল, তা আমি না ঘর থেকে বেরোইনি, কারণ আমাকে দিদির যারা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন এসেছিল তারা আমাকে বললো যে তুমি না ঘর থেকে বেরিয়েও না। বললাম কেন? বলছে যে তোমাকে দেখে না আমাদের মুখটা কেঁপে উঠছে, কারণ তুমি বসে আছো, আমার দিদির সাথে বোধহয় আমার চেহারা খুব মিলছে, বলে একদম আমার দিদিকে দেখতে পাচ্ছি, তুমি ঘরেই থাকো, বেরিয়েও না। সেজন্য না আমি জানতাম না, আমার দিদির যেদিন মানে কাজ হয় আর কি, যেটা আমাদের যে রীতি আছে যে কাজ হয়, সেদিন না ছাদে যখন কাজ হচ্ছিল, ওটা আমি পরে শুনেছি, যেহেতু আমি বেরোইনি আমি জানি না, তা ওই সাথে যজ্ঞ হচ্ছিল বুঝেছেন, এবং কোথা থেকে বাইরে থেকে পুরোহিত এনে 4 জায়গায় আলাদা আলাদা করে যজ্ঞ হচ্ছিল, এবং ওই দৃপাদ দোষ, হ্যাঁ হ্যাঁ সে দোষ অনেক কিছু, এবং না সেটা কমপ্লিট হয়নি, এবং সম্পূর্ণ প্যান্ডেলে আগুন জ্বলে গেল। ও বাবা, আর এটার সাথে এটার একটা সূত্র থাকতেও পারে। থাকলেও থাকতে পারে। পুরো প্যান্ডেলে আগুন জ্বলে গেল, এটা আমি পরে শুনেছি, তখন আমায় কেউ বলেনি, মানে ভয় পাবো, একা থাকি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ভয়টা আমি আর নিজের কাটিয়ে নি, পাই না, কেন সেটুকু আমি কাটি, ওই যে বললাম যে আমি আমাকে দেখতে এসেছে, ভালোবাসি তো, তাই এইভাবেই কাটিয়ে নি। ম্যাম আর কোনো ইনসিডেন্ট? হ্যাঁ রিসেন্টলি আমি জানি না কেন আমার সাথে এই ঘটনাগুলো ঘটে। আমার ঠিক পেছনের বাড়িটা না, আমার বড়দির বয়স 84, এবং আমার বড়দি আর আমার জামাইবাবুর সেম বয়স, মানে আমার জামাইবাবুরও বেঁচে থাকলে আছে 84 বছর বয়সী হতো। 2024 সালের অক্টোবর মাসে জামাইবাবু মারা গেল। আর আমার দিদির জন্মদিন হচ্ছে জুলাই মাসে, না জুন মাসে, হ্যাঁ জুন মাসে, মানে এই মাসটাতেই দিদির জন্মদিন, প্রথম দিনটাতে। গত বছর মানে 25 সালে, তার আগে বলি যে আমি না আমার দুই দিদি এক দাদা, এই 3 জন আমাদের ছেলে চলে গেছে। হ্যাঁ, তা আমি কেন যেন খাওয়ার সময় খেতে পারি না, মানে আমি না ওই, এবং 2 কাকু আছে, ওরা না
বসে থাকে আমি কখন কি দেবো, এবং একদম আমি যেখানে লুকিয়ে খাই না কেন ওরা কিন্তু ঠিক দেখতে পায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ওরা সকালবেলা বিস্কুট থেকে শুরু করে দুপুরবেলা ভাত, এরকম মানে সন্ধ্যেবেলা যদি দেখতে পাই আমি ঘরে আছি তাহলে আবার চেঁচামেচি, বিস্কুট দাও, দিলে তারপরে তারা শান্ত হয়। তো এরকম আমি প্রত্যেক দিনই এখানে থাকলে খুব ভাত দিয়ে একদিন দিদি, আমি কলকাতায় দিদি ফোন করেছে, আমাকে বলছি তোর কাকগুলো আমার জানলায় এসে খুব বিরক্ত করছে, বলছে এই ওই বাড়ির ওই মেয়েটা কোথায় রে, তাকে খুঁজে পাচ্ছি না, খাবার পাচ্ছি না। এরকম ঘটনা প্রত্যেক দিনই ভাত দিই জানেন। ওই সেদিন ছিল দিদির জন্মদিন, মানে 25 সালে, হ্যাঁ গত বছর। তা আমি এরকম দুপুরবেলায় মাছ দিয়ে ভাত দিতে গেছি ছাদে। আমি না মানে ভাতের বাটিটা নিয়ে না দাঁড়িয়ে পড়লাম। সেদিন 2টো কাক নয়, সেদিন 3টে কাক। আচ্ছা। 3টে কাক, এবং আমার জামাইবাবু না বেশ লম্বা, 6 ফিটের উপর লম্বা, আর দেখতে দেখতে খুব সুপুরুষ আর কি। আর ওই যে আমরা একটা বলি না, ওই যে কি টিয়ার ঠোঁটের মতন নাক হয়, হ্যাঁ 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 হ্যাঁ, ওই হুক নোজ টাইপ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওই রকম টাইপের নাক। মানে আমার না বলতে, মানে আমার গা শিউরে ওঠে বলতে। আমি দেখি কি সেদিন 3টে কাক, একটা কাকটা বেশ বড় সড়, মানে আমাদের যে নর্মাল দাগ কাক যাকে বলি আমরা তার থেকে বড়, এবং খুব আশ্চর্যজনক ভাবে ওই কাকটার ঠোঁটটা না ওই টিয়ার নাকের মতন, আচ্ছা। টিয়ার নাকের মতন। তারপরে না আমি খেতে দেই এবং তাকে একটু আলাদা জায়গায় দিয়ে ওদেরকে আলাদা জায়গায় দিই, এবং খেয়ে নেয়, কিন্তু খেয়ে নিয়ে না চলে যায়। এবং আজ পর্যন্ত 1 বছর পার হয়ে গেল, তারপরে কিন্তু আর একদিনের জন্য সে কাকটিকে আমি আর দেখতে পাই। এটাও আমার কাছে বলবো না, এখনো আমি ভাবলে আমার, এবং আমি এটা না আমার দাদার কাছে সাথে শেয়ার করেছি, মানে এটা আমি শেয়ার না করে উনি মারা যাওয়ার পর ওটাই ফার্স্ট ইয়ার ছিল। হ্যাঁ, দিদির ফার্স্ট জন্মদিন। জামাইবাবু অক্টোবরে মারা গেছে, আর দিদির জন্ম জুনে। 24শে অক্টোবরে উনি মারা গেছে। 25শে জুনে। এইটা লাস্ট আমি এইটা আমার সাথে ঘটেছে। আমি দিদিকে বলিনি, কিন্তু দিদির মেয়ের কাছে আমি এই ঘটনাটা বলেছি। আর আমি আমার দাদা, যারা আমার বোঝেনি আজকালকার ছেলেরা তো একটু এগুলো সবাই অনেকে বিশ্বাস করে না তা নয়, একটা শক্তি আছে এটা অনেকে মানে, কিন্তু যে দাদা করে না আমি তার কাছেই বলেছি যে আজকে না আমার সঙ্গে এই ঘটনাটা কিন্তু ঘটেছে। তখন দাদা না খুব আশ্চর্য, মানে শুনে না চুপ করে দেখেছে, না তোর ভুল, তোর মনের ভাবনা এটা ইত্যাদি, এগুলো কিন্তু একবারের জন্য বলেনি। না, ডেফিনেটলি মানে শুনতে হয়তো অনেকটাই অন্যরকম লাগে, হয়তো ঘটনাগুলো খুব ছোট, কিন্তু কোইন্সিডেন্সও বলা যেতে পারে। কিন্তু একটু যদি আমরা মানে নর্মাল ভাবে না ভেবে যদি একটু ডাইভার্ট করি নিজেদের ইয়েটাকে, তাহলে পরে ডেফিনেটলি একটা কিন্তু সেই একটা আনএক্সপ্লেনেবল একটা অলৌকিক একটা ব্যাপার কিন্তু থেকেই যায়। এবং সেটা আপনার দিদির ক্ষেত্রেও ব্যাপারটা ওই একই রকমই, যেটা কেউ ফিল করেনি কিন্তু আপনি ফিল আজও করছেন। এবং এই জানাবো যে একই রকম ওই দেখতে কিন্তু সেরকম একটা রেফারেন্সে একটা কাক আসে, এবং কাকটা আবার কম্পারেটিভলি যা বললেন আপনি যে উনি ভীষণ লম্বা ছিলেন, ওর 6 ফিট, এটাও মানে কাকটাও বিশাল। আপনার চেহারাটাই না আমাকে কাঁপিয়ে দিয়েছিল, আবার দেখেই আমি কেঁপে উঠেছি। আমাদের মধ্যে আবার কিন্তু তোমার রীতি অনুযায়ী যতদিন না শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে ততদিনকে কিন্তু কাককেই খাওয়াতে হবে। এক্স্যাক্টলি, তাই বলুন যে এটা হয়তো শুনতে হয়তো ভীষণ কোইন্সিডেন্স টাইপের মনে হতে পারে, কিন্তু ইউ নেভার নো। থ্যাংক ইউ ম্যাম, আপনি এসে এই 3টে ঘটনা শেয়ার করলেন আমাদের এখানে। ভবিষ্যতে আবার যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে তাহলে পরে আমরা হয়তো আবার এই স্টুডিওতে, এই প্ল্যাটফর্মে আবার দেখা হবে। সুস্থ থাকলে
নিশ্চয়ই দেখা হবে। Absolutely, confirm. আর ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো প্লিজ আমাদেরকে জানাবেন। জানি আজকে হয়তো এপিসোডটা একটু শর্ট হলো এবং ঘটনাগুলো একটু ছোট কিন্তু এফেক্টিভ আমার মনে হয়, তাই না? একটু যদি মন দিয়ে শোনা যায়। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আর যাওয়ার আগে আরেকবার বলে যাই যে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনে তো রইল। সুপার থ্যাঙ্কসের কথাটা আমি আগে বলেছি অ্যাট দ্য ভেরি অনসেট অফ দিস এপিসোড। পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে। ইফ ইউ গাইজ থিঙ্ক যে আপনারা কোনো রকম সাপোর্ট আমাদেরকে এই প্ল্যাটফর্মে এক্সপিয়ারকে বা থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভসকে দিতে পারবেন, ইউ ক্যান প্লিজ গো হ্যাড। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে ওয়ান্স অ্যাগেন আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে। অসংখ্য ধন্যবাদ। সো জুড়ে থাকবেন আমাদের সঙ্গে এই প্ল্যাটফর্ম, এই চ্যানেল যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন।